বন্ধুরা, আজকে আরও একটি গল্প নিয়ে এসে উপস্থিত হয়েছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পের নাম শেষ ঠিকানা। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। ঘড়ির দিকে বারবার তাকাতে তাকাতেই রান্না করছে কৃতি। 3:30 বাজে। ইতিমধ্যে কৃতির চিকেন কষা ও ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। কফি করে ফ্লাক্সে ঢালছে। সকালে বাজার থেকে নিয়ে আসা গোলাপগুলো ফ্রিজ থেকে বার করে ফুলদানিতে সাজিয়ে রাখলো কৃতি। এরপর খাতা পেন নিয়ে কি একটা লিখতে বসলো। লেখা শেষে কাগজটা ভাঁজ করে বেডরুমের দরজার সামনে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিল, যাতে ঘরে ঢুকতে গিয়েই সৌরভের চোখে পড়ে চিঠিটা। তিনি তখন নিজের ঘরে ঘুমোচ্ছিল। সব কাজ শেষে কৃতি তিন্নিকে ডাকতে গেল। ওঠো তিন্নি। ঘুম জড়ানো চোখে আদো আদো গলায় তিন্নি বলল, কেন মা? আমাদের বেরোতে হবে। কোথায়? তিন্নির প্রশ্নের আর কোনো উত্তর দিল না কৃতি। ওকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। এরপর মেন ডোরটা লক করে রাস্তার দিকে এগিয়ে গেল। সাথে সাথে একটা অটো দেখে তাতে উঠে পড়ল দুইজন। 4:30 নাগাদ সৌরভ অফিস থেকে বাড়ি ফিরল। মেন ডোর লক দেখে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। বাড়িতে কৃতি আর তিন্নিকে না দেখতে পেয়ে ভাবলো কৃতি হয়তো তিন্নিকে নিয়ে পার্কে গেছে। তাই সোফার উপর অফিসের ব্যাগটা রেখে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল সৌরভ। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেডরুমের দরজাটা খুলতেই গিয়েই দরজার ওপর একটা কাগজ চোখে পড়লো সৌরভের। কাগজটা আলতো করে টানতে গিয়ে সেলোটেপ খুলে গেল। সৌরভ কাগজটা নিয়ে বেডরুমে ঢুকলো। সোফার উপর বসে কাগজটা খুলতেই সে দেখতে পেল, সৌরভ, প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি। তোমার পারমিশন না নিয়েই তোমার ডায়েরিটা পড়ার জন্য। 1 সপ্তাহ আগে তোমার ডায়েরিটা আমি আলমারির লকার থেকে পাই। তারপর সেটা পড়ে আমি জানতে পারি তোমার আর তন্নিমার রিলেশনের কথা। তুমি তন্নিমাকে কতটা ভালোবাসো, ও তোমার আজও কতটা মন জুড়ে আছে। তুমি তো তোমার মা বাপের চাপে পড়েই আমাকে বিয়ে করেছিলে, তাই হয়তো কোনোদিন আমাকে ভালোবাসোনি। আমি অবুঝের মতো এতদিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু তোমার এই ডায়েরি পড়ার পরে আমি সব বুঝে গেছি তোমার জীবনে আমার জায়গা কতটুকু। ডায়েরিটির প্রতিটি পাতা জুড়ে শুধু তন্নিমাই আছে, আর তাই তোমার খুশির জন্য আমি তন্নিমার সাথে যোগাযোগ করি তোমাকে না জানিয়ে। আমি জানতে পেরেছি গতকাল তন্নিমা দেশে এসেছে ওর বাবার সাথে দেখা করতে। আমি ওকে তোমার কথা বলতে ও রাজি হয়েছে এই বাড়িতে আসতে। আজ 4:30 নাগাদ তন্নিমা আসবে, তাই আমি আর তিন্নি চলে যাচ্ছি। আজকের দিনটা তোমার অনেক ভালো কাটুক সৌরভ। কৃতি। চিঠিটা পড়া শেষ করে সৌরভের সবকিছু তালগোল পাকিয়ে গেল। হঠাৎ কলিং বেলের আওয়াজে চমকে উঠল সৌরভ। গিয়ে দরজাটা খুলতেই দেখলো তন্নিমা দাঁড়িয়ে। কৃতি অটোতে উঠে ঠিক করলো তার দিদির বাড়িতে এই 3-4 ঘন্টা সে কাটিয়ে আসবে। ভাবা মতোই কাজ করলো কৃতি। দিদির বাড়িতে গিয়ে কলিং বেলটা চাপতেই কৃতির দিদি সুস্মিতা এসে দরজা খুলল। সুস্মিতা, কি রে তুই হঠাৎ? কৃতি, কেন আসতে পারি না? সুস্মিতা, অবশ্যই আসতে পারিস, কিন্তু হঠাৎ এমন না বলে। তাই বললাম আর কি। তোকে দেখে অসুস্থ মনে হচ্ছে, তোর শরীর ঠিক আছে তো? সারা রাস্তা কান্না করতে করতে আসার জন্য তার গলাটা যে এমন ভারী হয়েছে সেটা আর দিদিকে বলে না কৃতি, কারণ কৃতি সব কথা বলে সৌরভকে দিদির সামনে খারাপ করতে চায় না। কৃতি, না তেমন কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। সুস্মিতা, ও, ঘরে আয়। এরপর তিন্নিকে কৃতির কোল থেকে নিজের কোলে নিয়ে এলো সুস্মিতা। সুস্মিতা, এই যে তিন্নি সোনা, কেমন আছো? তিন্নি, ভালো আছি মিমি, তুমি কেমন আছো? সুস্মিতা, আমিও ভালো আছি। তিন্নি সুস্মিতার বাড়ির সামনে এসে একটা পার্ক দেখে মায়ের কাছে বায়না ধরেছে ওখানে যাওয়ার, কিন্তু কৃতি বারণ করলে সে চুপ হয়ে যায়। এখন মিমিকে দেখে তিন্নি বলল, তিন্নি, মিমি আমাকে তোমাদের ওই পার্কটাতে নিয়ে যাবে?
কৃতি বলে, না এখন পার্কে যেতে হবে না, একটু রাগের সুরেই বলল কৃতি। কৃতির কথাতে তিন্নির মুখটা গোমড়া হয়ে যায়। কৃতিকে থামিয়ে এবার সুস্মিতা বলল, আহা, বাচ্চা মানুষ পার্কে যেতে চাইছে, তুই বকছিস কেন ওকে? তিন্নির দিকে তাকিয়ে, তিন্নি তোমাকে পার্কে নিয়ে যাবে, এবার খুশি তো তুমি? খুব খুশি বিবি। কৃতি, আমি তিন্নিকে নিয়ে পার্কে যাচ্ছি। তোর তো শরীরটা ভালো নেই, বরং তুই একটু বিশ্রাম নে, আমি আসি। সুস্মিতা তিন্নিকে নিয়ে বেরিয়ে গেল। আবার কান্নায় ভেঙে পড়ল কৃতি। কাঁদতে কাঁদতেই চোখটা একটু বুঝে গিয়েছিল তার। তন্নিমা ঘরে ঢুকলো, এরপর সৌরভের সাথে ঘুরতে বেরোলো বাইরে। নানা জায়গায় ঘুরলো দুইজন একসাথে। পুরনো স্মৃতিগুলোকে তারা তাজা করলো একসাথে। সারাদিন ঘুরোঘুরি করে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরে এলো। সৌরভ তিন্নিকে একটা শাড়ি কিনে দিয়েছে। তন্নিমা সে শাড়িটা পরে এসে সৌরভকে দেখাচ্ছে আছে। সৌরভ মন্ত্রমুগ্ধের মতো তন্নিমার দিকে তাকিয়ে আছে। এরপর দুইজন কাছাকাছি আসতে শুরু করে। সৌরভ জড়িয়ে ধরে তন্নিমাকে, একে অপরের এক চুমু খেতে থাকে তন্নিমার গালে। দুইজন আরো কাছাকাছি চলে আসে, হারিয়ে যায় একে অপরের মধ্যে। কৃতি লাফিয়ে উঠল। এসব কি দেখছে সে? সত্যিই সৌরভ আর তন্নিমা? আর কিছু ভাবতে পারল না কৃতি। দৌড়ে সুস্মিতার ঘরে থেকে বেরিয়ে গেল। এরপর রাস্তায় পাগলের মতো দৌড়তে লাগলো। কিছুটা এসে হাত নাড়িয়ে একটা অটো দাঁড় করালো। শিলিন্দা মোড় 2 নম্বর কলোনিতে চলুন। বাড়ি পৌঁছে কলিং বেলটা চাপতে গিয়ে থমকে দাঁড়ালো কৃতি। অচেনা একটা ভয় মনের মধ্যে কাজ করতে লাগলো। কি দেখবে সে দরজা খুলে? যা দেখবে সেটা সে মেনে নিতে পারবে তো? এক প্রকার ভয় নিয়ে কলিং বেলটা দুবার চাপলো। তারপর দরজায় হালকা করে ছোঁয়া দিতেই দরজাটা খুলে গেল। ধীরে ধীরে ঘরে ঢুকে এলো কৃতি। ঘরে কারোর উপস্থিতিতে টের পাওয়া যাচ্ছে না। বেডরুমটার সামনে গিয়ে দাঁড়ালো কৃতি। আর নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো রকমের চোখের জল আঁচল দিয়ে মুছে আবার নিজেকে সামলানোর চেষ্টা করল। বেডরুমের দরজায় দুটো টোকা দিল, কোনো সাড়া শব্দ নেই। দরজার উপর হাত দিতে যাবে অমনি হঠাৎ কেউ কৃতির কাঁধে হাত রাখলো। কৃতি চমকে ওঠে, পেছনের দিকে তাকিয়ে দেখলো সৌরভ। তন্নিমা কোথায়? কোনো উত্তর দিল না সৌরভ। হাতের ইশারায় টেবিলের উপর থাকা একটা কাগজের ইঙ্গিত করলো। কৃতি গিয়ে কাগজটা খুলে দিল। তারপর দেখলো, ডিয়ার কৃতি, সত্যি তুমি অনেক ভাগ্যবান, কারণ তুমি জীবনসঙ্গী হিসাবে সৌরভের মতো একজন স্বামী পেয়েছো। আজকের দিনটা আমি কখনোই ভুলবো না, কারণ আজকে এই বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমার জন্য অনেক দামি। আজ আমি তোমাদের বাড়ি আসার পর আমাদের একে অপরের সাথে কথা বলা শুরু করতেই 20 মিনিট কেটে যায়। 10 মিনিট ভালো মন্দ জিজ্ঞাসা করতে, তারপর আমাদের মধ্যে 15 মিনিট কথা হয়। আর এই 15 মিনিটের মধ্যে সৌরভ সবসময় তোমার কথাই বলেছে। আমি বুঝতে পারলাম না সৌরভ তোমাকে কতটা ভালোবাসে। আসলে ভালোবাসার মানুষটাকে শুধু নিজের করে পাওয়া নয়, তাকে সুখে থাকতে দেখার মাঝে একটা আলাদা শান্তি আছে। আর আমি এই শান্তি নিয়েই চলে যাচ্ছি অনেক দূরে, কারণ আমি জানি তুমি সৌরভকে আমার থেকে আরো বেশি খেয়াল রাখতে পারবে। ধন্যবাদ কৃতি, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। ইতি তন্নিমা। চিঠিটা পড়া শেষ করে কৃতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ব্যালকনিতে সৌরভকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সৌরভ, তুমি ডায়েরিটা পেয়ে ওটা পড়লে, কিন্তু এটা খেয়াল করলে না যে ওটা 5 বছর আগের আমার অতীত। তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ কৃতি। তোমার জায়গা আমি আর কাউকে দিতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তন্নিমাকে একসময় খুব ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম ওকে, কিন্তু ওর মা বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেয়। আমি এটা মানতে পারিনি, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। মা বাবা খুব চিন্তা করতে থাকে আমাকে নিয়ে। তখন তোমার সাথে এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দিয়ে দেয়।
প্রথমে আমি তোমাকে স্ত্রী হিসাবে মানতে পারিনি, এটা ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেকে বদলে দিই, তোমাকে ভালোবাসতে শুরু করি, আর এরপর দিন নিয়ে আসে আমাদের জীবনে। আমি তোমাকে আরও বেশি করে ভালোবেসে ফেলি। কৃতি: আই অ্যাম সরি সৌরভ, আমি ভেবেছিলাম তুমি তন্নিমাকে এখনো অনেক ভালোবাসো, তুমি ওকে নিয়ে সুখী হবে। কৃতি কান্নায় ভেঙে পড়ল। সৌরভ কৃতিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সুখ, আমার ভালোবাসা, তুমি আমার শেষ ঠিকানা। বন্ধুরা, আজকে এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আজকে আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।